স্বাধীনতার পরে তারা 30 বছর নিজেরা যুদ্ধ করছে, নর্দার্ন ফ্রন্ট আর কনফেডারেশন। আপনি ইউরোপে দেখেন, আপনার পুরো ইউরোপ, ফ্রান্স, জার্মানি, মানে মেইনল্যান্ড ইউরোপ যদি বলেন 100 বছর ধর্মযুদ্ধ করেছে। ব্রিটিশ পার্লামেন্টে দেখেন, আপনার পার্লামেন্টের ক্ষমতা দখল নিয়ে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পর্যন্ত কত মারামারি হয়েছে। আপনার রাজাকে মারা যাওয়ার পরে কঙ্কাল বাইর করে তার বিচার করছে, আপনার কঙ্কালের ফাঁসি দিচ্ছে। তো সেই হিস্ট্রির এত ব্রুটালিটি তো আমাদের অঞ্চলে হয়নি, এখানে হয়নি। এরপরে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুলের যে ব্রুটালিটির মধ্য দিয়ে আমরা গেছি, এবং আমাদের এখানে কলোনাইজেশনটা দেখবেন 2 টিয়ার কলোনাইজেশন। এবং বাই দ্য ওয়ে, আপনার ভিউয়ার্সদের জন্য, ব্রিটিশ কলোনি কিন্তু শুরু হয়েছে আমার বাংলা দিয়ে, কারণ বেঙ্গল ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল। তো সেই জায়গা থেকে 2 টিয়ার যে কলোনাইজেশন, পার্টিকুলারলি 1793-তে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে যে জমিদারিটা দিয়ে দিল হচ্ছে মোটা দাগে হিন্দুদের কাছে। কারণ যেহেতু ব্রিটিশ মোগল মুসলমান এবং আমাদের এখানে যে সুলতানি নবাবী শাসনামল ছিল, মুসলমানদের কাছ থেকে তারা শাসনটা নিয়েছে, তারা নতুন বন্ধু খোঁজার চেষ্টা করেছে, তাই হিন্দুদেরকে তারা জমিদারি দিয়েছে। তো জমিদারির উপরে হচ্ছে হোয়াইট ইউরোপিয়ান রুল। তো এই 2 টিয়ার কলোনাইজেশনের কারণে যেটা হয়েছে, আপনার 150 বছরের এই বাংলার মুসলমান এবং পুরো হিন্দুস্তানের মুসলমানদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আর্থিক রুটি রুজি সব ধ্বংস হয়ে গেছে। তো একটা সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা যদি 2-3 জেনারেশনের ভিতরে গরিব হয়ে যায় এবং অশিক্ষিত হয়ে যায়, তখন সেই ফ্যামিলিগুলোর আসলে কি থাকে? তার আসলে, আপনি যদি হান্টারের বই পড়েন, দ্য ইন্ডিয়ান মুসলমানস, সেখানে আপনারা দেখবেন যে সে তার 2টা ভিজিটের কথা বলেছে, যে আমার লাস্ট ভিজিটে আমি এই অঞ্চলে ঘুরে কোনো গরিব মুসলমান দেখি নাই, কিন্তু এই সফরে এসে আমি কোনো ধনী মুসলমান পাই নাই। মানে 1-2 জেনারেশনের ভিতরে এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়ে গেছে। 1777-এ দেখেন, 57-তে ব্রিটিশরা টেক ওভার করলো আপনার পলাশীর প্রান্তর থেকে। 20 বছরের ভিতরে বাংলার ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষটা হলো, যেটা 76-এর মনন্তর বলে, বাংলা 1176 সম্মত। এরপর দেখেন বেঙ্গল ফেমিন 1940-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থায় যে ফেমিন হয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলে 20 বছরের কলোনিয়াল রুলের ব্যবধানে দুর্ভিক্ষ হয়েছে। তাহলে রিয়েলিটিটা চিন্তা করেন যে একটা মানুষের ক্রয় ক্ষমতা, তার ফসল উৎপাদনের সক্ষমতা, তার যে আর্টিজানশিপ, কার্পেন্ট্রি আছে, এটা কোন লেভেলে ডিক্লাইন করলে আমরা যেখানে আছি সেটাকে আপনি কিভাবে দেখছেন? তো সেই ধারাবাহিকতা দেখেন, এই যে ফ্রি ফল আমরা পড়লাম, এই ফল থেকে একটা গভর্নেন্স এস্টাবলিশ করতে আমরা পারি নাই। পাকিস্তান রাষ্ট্র বানাইলাম, সেই রাষ্ট্রটা আপনার প্রতি 6 মাস 8 মাস পর পর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। একটা সংবিধান করতে তার 7-8 বছর 9 বছর লেগে গেছে। একটা ভালো নির্বাচন তারা করতে তারা প্রায় 23-24 বছর লাগাই দিছে। কিন্তু সেই সংকটের ধারাবাহিকতা বাংলাদেশ আমলেও হয় নাই। এবং দেখেন, শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? যেই মানুষটা গণতন্ত্র আন্দোলন সংগ্রাম করলো, 13-14টা বছর জেলে ছিল, সে বাংলাদেশে ইতিহাসে এসে একটা মানে শপথ ছাড়া প্রেসিডেন্ট হয়েছে। শপথটা মতো নেই, সে প্রয়োজন মনে করে নেই। সে গণতন্ত্র হত্যা করলো, বাকশাল করলো, 4th সংশোধনী করলো। তাহলে ট্র্যাজেডিটা দেখেন, যার লড়াইটা ছিল গণতন্ত্রের, তিনি এসে নির্বাচিত হয়ে এখানে গণতন্ত্রকে হত্যা করলেন। এই জন্য বললাম যে চেতনায়, চৈতন্যে আসলে গণতন্ত্র ছিল না, শেখ মুজিবেরও ছিল না, আওয়ামী লীগের মধ্যে ছিল না, ছিল একটা নির্বাচন, যে একটা প্রসেসের মধ্যে দিয়ে সে শুধু ওই মসনদে বসতে চায়। এই জন্য চৈতন্যে গণতন্ত্র না আসা পর্যন্ত নির্বাচনে দল বদল হবে, নেতা বদল হবে, কিন্তু সমাজের কাঠামো বদল হবে না। এবং সেই চৈতন্যতাটা বদল করতে হবে। ছেলে মেয়েদেরকে, আমাদের কোনো স্কুল কলেজে কি ডেমোক্রেসি পড়ানো হয়? গণতন্ত্র কি জিনিস? ওই পৌরনীতির বইতে একটু গণতন্ত্র কাহাকে বলে, তো ডেমোক্রেসি, ডেমোক্র্যাটাস, হাবি জাবি, মানে কালচারালি যে ইনগ্রেইন করা জাতির ভিতরে গণতন্ত্রের মানুষ তৈরি করা, সেই জায়গাটা এখনো হয় নাই। তাই বারবার আমরা হোঁচট খাচ্ছি। এই জন্য হচ্ছে যে আমি মোটেই হতাশ না, বাট লড়াইটা চলমান রাখতে হবে এবং একটা রেনেসা দরকার, একটা চিন্তার মানে ওভারহলিং দরকার এই জাতির মধ্যে, যে আসলে আমরা ঠিক নাই, এই জাতি, এভরিথিং ইজ রং, এটা সামথিং ইজ, মানে এভরিওয়ার ইজ রং। মানে এইটা যখন আমি বুঝবো যে এইটা বদলানো দরকার, পরিবর্তন করা দরকার, তখন আপনি গাড়ি না সারাবেন। আপনি যদি মনেই না করেন যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি মেকানিক্সের কাছে যাবেন না। এই মেকানিক্সের একটা আন্দোলন এখানে দরকার, যেটাকে রেনেসা বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আবু হানা রাজ্জাকি, আপনি বলেন যেটা হচ্ছে, যেটা রেনেসা দরকার, সেটা তো একটা মৌলিক প্রশ্ন। কিন্তু আমরা এই মুহূর্তে, দেশটা তো একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এই অস্থির অবস্থা, যে এই সংকট, চলমান সংকট, এই সংকট থেকে উত্তরণের পথটা কি আসলে? আমাকে যদি এই বিষয়টাই বলতে বলেন, আমি বিশেষ করে সেই আমাদের সংস্কার ঐক্যমঞ্চ শুরু হইল 7 মাস যাবৎ। 7 মাস যাবৎ যে প্রত্যেকের রোল দেখি আমি, যেটা ফুয়াদ যেটা বলতে চাই, বুঝাইতে চাইলো যে আমরা আসলে কেউই ঠিক নাই কোনো দিক থেকে। তো সেই হিসাবে আমি দেখি
ইউনূস সাহেব ব্যর্থ। কেন ব্যর্থ? উনি পারেননি প্রপারলি যেভাবে কন্ট্রোল করতে হয় কিংবা ডোমিনেট করতে হয়। কারণ উনি তো ওনার ক্ষেত্রে সবাই এক হিসাবে উনি যে পজিশনটায় আসে তাতে যে রোলটা তার কাছ থেকে আসার কথা ছিল সেই কমান্ডিং ভয়েসটা আমরা কখনোই দেখি নাই। পাশাপাশি যারা অন্য সহ যারা ঐক্যমত্য কমিশনে গেছেন ওনাদেরকেও যদি আমি সবসময় একত্র করে দেখি ওনারাও ব্যর্থ আছেন। কারণ ঘুরে ফিরে ওই যে একটা কথা যেটা সে বললো, আমি আগেও বলছি, আপনি চিন্তায় সৎ, চিন্তায় অসৎ, এই জায়গাটা আগে যেতে হবে। ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতাটা কীরকম দেখেন, কথার কথা আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত। একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব, কথা আসছিল, দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইতো। কেন? আপনি যখনই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন এই দুইজন ব্যক্তি তার পছন্দ নাও হতে পারে, তারা আগে হয়েছে। কিন্তু আগে যদি এমপি হয়ে যায় বাকি দুইটা পদ কিন্তু পরে তার পছন্দে হয়। এবং বাংলাদেশে আমরা 53 বছর যাবত দেখছি যে ওই একজন এমপি তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ 300 টুকরায় বিভক্ত হয়। এবং এমপি সাহেবের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না। যদি জানতেন তাহলে এমন অনেক লোকরে পার্লামেন্টে নিছেন যাদেরকে তারা নিতেন না। পার্লামেন্টে যে কাজ সেটা যদি আপনি ভাবেন, পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন, তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা। কিন্তু আমাদের পার্লামেন্টে কি হয়? উন্নয়নের যত কাজ আছে সেগুলো তারা সুপারভাইজিং করে। যদি পার্লামেন্টে শুধু ওই জায়গাটা ভাবতেন তাহলে এমন অনেক, কোনো দলের নাম বলে লাভ নাই, আপনি নিবেন না। সবচেয়ে বড় আমাদের তো ব্যক্তির শাসন চলছে। সবচেয়ে বড় কথা হলো আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করেন, সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নাই। অর্থাৎ আপনি একটা মূর্খ, শতভাগ মূর্খ পার্লামেন্টের মেম্বার হতে পারবে, অথচ আপনি একটা মেট্রিক পাস দারোয়ান খোঁজেন। কেন? আপনি পার্লামেন্টের মেম্বার 100% মূর্খ অ্যালাউড। আমি বলছি না মূর্খরা হচ্ছে, বাট মূর্খ যদি দাঁড়ায় আপনার না করার কোনো স্কোপ নাই। তো সেই জায়গাটায় যখন আমরা আসি তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার। আমি বারবার বলছি আমাদের বেসিক কতগুলা জায়গায় আমাদের এই জায়গাগুলোয় হাত দেওয়া দরকার। আমরা সেই জায়গাটা ইনফ্যাক্ট আদৌ যাইতে পারি নাই। এই যে মনে করেন আজকে গণতন্ত্রের কথা আমরা বলতেছি, গণতন্ত্র মানে এই না যে আপনি ক্ষমতায় গিয়েই আপনি যা বলবেন সেটা চূড়ান্ত। প্রত্যেকের মতের মূল্য দিতে হবে। আবার যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ভাবতে হবে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যায়। সেখানে আমাদের বক্তব্য কি থাকে, ইলেকশন দিব, না আসতে পারলে আমরা কি করব। কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতে হবে আসলেই তো শক্ত বিরোধী দল কীভাবে আনা যায়, এটা ভাবা দরকার। কিন্তু সেটা কেউ ভাবে না, এবং এটার জন্য যদি আপনি পদ্ধতি দিতে যান আপনাকে অন্য ট্যাগ লাগানো হবে। এই যে বিষয়গুলো, আবার যদি ধরেন যে আপনি গণতন্ত্র মানে আপনার একটা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, এই যে খাতটা, এই প্রতিরক্ষা বাহিনীর কাজটা কি, এই প্রতিরক্ষা আমার দেশটা সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে পারবে, এ ব্যাপারে সব দলের একটা কমন চিন্তা করতে হবে। আবার যদি ধরেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক, অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক, এই সমস্ত জায়গায় একটা কমন সিদ্ধান্ত থাকতে হবে। সেটা যদি আপনি ক্ষমতায় থাকেন ওখান থেকে সরা যাবে না। আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো ফরেন পলিসি ওভারনাইট চেঞ্জ হয়। আমার এখানে সরকার বদল তো ফরেন পলিসি বদল। আমরা 16 বছর যেটা দেখছি একটানা ফরেন পলিসিটা আমরা বুঝতে পারি। আবার ইউনূস সাহেব আসলো, ওইটা কি ফরেন পলিসি ছিল? কোনটা? 16 বছর যা চলেছে একটা ফরেন পলিসি থাকে তো, একটা রাষ্ট্রের ফরেন পলিসি কিতাবে ছিল, হোয়াটএভার ইট ইজ, ছিল তো একটা ফরেন পলিসি। সেটা তো আমরা ইয়েটা দেখছি, তার এফেক্টটা দেখছি। তো আজকে সেই এই কমন জায়গাগুলো আমি বারবার বলতেছি, সব জায়গায় বলি, বাংলাদেশ এখনো রাষ্ট্র হয়নি। যতক্ষণ রাষ্ট্র না হবে ততক্ষণ আপনি আপনার কাজ করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ফরেন পলিসি নিয়ে কথা হলো, তারপর সমাধানটা যেটা আমরা খুঁজতেছি, আমরা এই টকশোগুলোতে আমরা মূল কি থাকে যে এই সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের পথকে আপনারা যারা অতিথি আসেন আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এবং দর্শকরাও তাই শুনতে চান। মিস্টার ফুয়াদ, আপনি তো স্পষ্ট সব কথাই বলেন, কিন্তু এখন যে অবস্থায় আছি আমরা, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? পথটা হচ্ছে যে ইমিডিয়েট কোনো শর্টকাট নাই। ধরেন একটা নির্বাচন, এখন আসন্ন নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। সংস্কারের আলোচনাটা যে গত 1-2 বছর ধরে চলছে, আমরা কিন্তু বারবার বলছি যে রাষ্ট্র তো গভর্ন করবে দিন শেষে পলিটিক্যাল পার্টিস, এবং আপনি দেখবেন যে এই সংস্কারের পুরো আলোচনাতে রাজনৈতিক দলের সংস্কার অনুপস্থিত। এবং বিএনপির 31 দফা যেদিন লঞ্চ করে সেই মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, সকল দল ইনভাইটেড ছিল, আমরা গিয়েছিলাম। ওখানে আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সামনে এই কথাগুলো বলেছি যে মোটা দাগে যদি রাজনৈতিক দলের সংস্কার না হয় তাহলে অসংস্কার করা যে দল, এই মান্দাদার আমলের পুরাতন চিন্তার ওল্ড স্কুল পলিটিশিয়ান দিয়ে আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, এটা মানে বোকা স্বর্গে বাস করার মতো একটা বাস্তবতা। এখন পলিটিক্যাল পার্টিজের সংস্কার বলতে আসলে আমরা কি বোঝাই? মোটা দাগে 3টা জিনিস বোঝাই। একটা হচ্ছে যে দলের সকল স্তরে নেতা নির্বাচিত হবে,
সকল স্টেজে, ইনক্লুডিং মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী কে হবে, এটা লোকাল সংসদীয় আসনের মেম্বাররা ডিসাইড করতে পারা উচিত, প্রাইমারিজে আপনার ইউরোপ আমেরিকাতে যেগুলো হয় আর কি। দ্বিতীয়ত বলেছি যে ফান্ডিং, সোর্স অফ ফান্ডিং এবং খরচ, এইটা ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ বাংলাদেশে মোটা দাগে বড় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির উপরে চলে। চাঁদাবাজি হইলে একদম ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের চাঁদাবাজি, ঝুট ব্যবসা, যা যা বলেন এগুলোর উপরে চলে। আর থার্ড হচ্ছে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, দলের ভিতরে দলের নেতাদের সমালোচনা করা যাবে, পলিসির সমালোচনা করা যাবে, বাইরেও করা যাবে। এই কাঠামোটা যদি পরিবর্তন আমরা না করি তাহলে এই দলগুলো ক্ষমতায় কি আসলে কি করবে? এবং দেখেন ট্র্যাজেডিটা কোথায়, যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, কিন্তু সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করতে চায়, অথচ সে কোনোদিন গণতন্ত্র তার দলের ভিতরে চর্চা করে নাই তার রাজনৈতিক ইতিহাসে 25-30 বছরে। এই জন্য সে গুন্ডা পালে কেন? বাংলাদেশের পলিটিশিয়ানরা গুন্ডা পালে কেন? যদি গণতন্ত্রই হয়, ভোটে সে এমপি হইতে চায়, তাহলে মোটরসাইকেল অমুক সন্ত্রাসীরে ক্যাম্পেইনের সময় নিয়ে ঘুরে কেন? তাহলে মানে তো আসলে সে গণতন্ত্র চর্চাটা করে নাই। দ্বিতীয়ত সে বলছে যে আমি ঘুষ, দুর্নীতি এগুলো সমাজ থেকে উৎপাদন করব, কিন্তু সে কি নিজের জীবনে দলের এই চাঁদাবাজি, রাস্তার চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? পারে নাই তো। যারা দলের ভিতরে সমালোচনা সহ্য করতে পারবে না, দ্বিমত নিতে পারবে না, সে ক্ষমতায় যাওয়ার পরে দেশের মানুষের কাছ থেকে দ্বিমত কিভাবে সহ্য করবে? কেন আপনার শো বন্ধ করে দেবে না? দেবে তো, কারণ সে এটার সাথে তো অভ্যস্ত না। তো এই জন্য এই কাঠামোগুলো নিয়ে আমাদের কনভারসেশন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। আমরা বোধ করছি এই প্র্যাকটিস, এই কথা বলার মধ্য দিয়েই